আগামীকাল রবি ফাউলারের ইস্টবেঙ্গল নামতে চলেছে চেন্নাইন এফসির এগেনস্টে। তো রবি ফাউলারের প্রথম একাদশে কি পিলকিংটন ফিরবে নাকি জে ফিরবে, এবং এছাড়াও রাজু গাইকোয়াড কি আগামী ম্যাচে খেলতে চলেছেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো হে গাইজ, ওয়েলকাম টু দ্য আনাদার ফ্রেশ এপিসোড অফ গোলপোস্ট ফ্যান টিভি। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব আগামীকালের ম্যাচ এসসি ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচের আলোচনা, যেখানে প্রথম একাদশ থেকে শুরু করে কি প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর সব কিছুই বলবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখো, এবং তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর কমেন্ট করে অ্যাজ ইউজুয়াল তোমাদের মতামত জানাবে, কারণ তোমাদের কমেন্ট থেকে যাতে আমরা অনেক মোটিভেশন পাই সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোও ফলো করে দেবে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে রয়েছে। আর তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করতে চাও তাহলে দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে, নীল বাটনের জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে সাপোর্ট করতে পারো। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আজকে কিন্তু আমরা বলবো যে রবি ফাউলার কিন্তু কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স দিলেন, সেটা আমরা ভিডিও লাস্টেই তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং ভিডিও লাস্টে তোমাদেরকে দিয়ে দেবো যে রবি ফাউলার কী বললেন। কিন্তু তোমাদেরকে যে জিস্ট কথাগুলো বলবো সেটা হচ্ছে রবি ফাউলার প্রথম একাদশ সম্পর্কে কী বললেন সেগুলো বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলে নেবো সেটা হলো দুটো টিমের সিচুয়েশানস। তো তোমরা যদি দেখো তাহলে লিগ টেবিলটা ভালো জায়গায় দেখতে পাবে। এসসি ইস্টবেঙ্গল 11 ম্যাচে কিন্তু 11 পয়েন্ট নিয়ে রয়েছে। তো সেই দিক দিয়ে চেন্নাইন এফসির কিন্তু পয়েন্ট একটু বেশি রয়েছে, এবং চেন্নাই সিটি এফসি নয়, চেন্নাইন এফসি কিন্তু মূল্যবান 3 পয়েন্ট আগের ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়ে নিয়েছে। তাই সেই দিক দিয়ে যদি দেখো চেন্নাইন এফসি এই মুহূর্তে কিন্তু আপাতত যা লিগ টেবিল সেটা হচ্ছে 6-এ রয়েছে 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে। ঠিক অন্যদিকে ইস্টবেঙ্গল 11 ম্যাচে 11 পয়েন্ট নিয়েছে। তো দুটো টিমই চাইবে তাদের মূল্যবান জয়টা পেতে, এবং এটাই দেখার ব্যাপার যে চেন্নাইন এফসি জেতে নাকি ইস্টবেঙ্গল জেতে। তো এবার আমরা ইস্টবেঙ্গল এবং চেন্নাইন এফসির ব্যাপারে তো বললাম, এবার আমরা সরাসরি বলবো যে দুটো টিমের অবশ্যই প্রিভিয়াস পারফরমেন্স নিয়ে। তো সবার প্রথমে আমি চেন্নাইন এফসির ব্যাপারটা বলে দিই যে চেন্নাইন এফসির তোমরা যদি ম্যাচেসগুলো দেখো তাহলে প্রিভিয়াস ম্যাচ ওড়িশা এফসির সঙ্গে যেখানে তারা 2-1 গোলে জিতেছে, ঠিক তার আগের ম্যাচ আবার ওড়িশা এফসির সঙ্গেই ছিল, সেখানে 0-0 ড্র হয়েছে। তার আগের ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে ছিল, যেখানে হায়দ্রাবাদের কাছে 4-1 গোলে হেরেছে। তো এটা ছিল চেন্নাইন এফসির প্রিভিয়াস কিছু ম্যাচেস। তো এবার চেন্নাইন এফসির ছাড়া ইস্টবেঙ্গলের আমরা কিছু ম্যাচেস দেখব। তো ইস্টবেঙ্গলের যদি ম্যাচ দেখো রিসেন্ট ম্যাচ, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 1-1 ড্র করেছে, বেঙ্গালুরুকে 1-0-তে হারিয়েছে, গোয়ার সঙ্গে কিন্তু 1-1 ড্র করেছে শকিং রেফারি, এবং এছাড়াও ওড়িশা এফসিকে 3-1 গোলে হারিয়েছে। এটা তো কিছুটা রিসেন্ট রেজাল্ট হলো ইস্টবেঙ্গলের। তো রিসেন্ট রেজাল্ট তো তোমাদেরকে বললাম, এবং প্রবাবল স্টার্টিং লাইন আপ এবার তোমাদেরকে বলবো। তো প্রবাবল স্টার্টিং লাইন আপ তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি সবার প্রথমে চেন্নাইন এফসির কথাটা বলবো। চেন্নাইন এফসির কাছে যেহেতু রাফায়েল ক্রিভিলারও থাকছে না আগামী ম্যাচে, সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে ফাটকুলো, এছাড়াও ইসমাইল গনজালভেজ যে স্ট্রাইকার হিসাবে খেলবে, ইজমা বলে সবাই তোমরা যাকে চেনো, সেই ইজমা কিন্তু নিঃসন্দেহে একটা থ্রেট তোমরা বলতে পারো। তো সেক্ষেত্রে আগের ম্যাচ যেটা ওড়িশা এফসির সঙ্গে খেলেছে সেম স্টার্টিং লাইন আপই রাখতে পারেন কোচ সাবাল আজরো। এখন সেটা দেখতে হবে যে কোন কোন প্লেয়ার্সকে তিনি সিলেক্ট করেন। তো আমাদের মতে সেই গোলকিপার, তোমরা যদি প্রবাবল গোলকিপিং লাইন আপটা দেখো তাহলে আমি বলবো বিশাল কেত, রিগান সিং, সাবিয়া, তারপর এলি সাবিয়া যে ক্যাপ্টেন, তারপর সিপোভিচ, তারপর লেফট ব্যাকে জেরি, এবং অনিরুদ্ধ থাপা মিমো ডিফেন্সিভ মিডফিল্ডারে, তারপর রহিম আলী, ছাংতে, ফাটকুলো এবং ইজমা। তো এই চারটে বা এই 5টা এইভাবে কিন্তু প্রবাবল সেট আপ হবে, যেটা 4-2-3-1 খেলে অ্যাজ ইউজুয়াল সাবাল আসলো। এখন এটাই দেখতে হবে যে কোন স্টার্টিং লাইন আপটা তিনি নামান। এবার আমরা চলে আসবো কিন্তু ইস্টবেঙ্গলের প্রবাবল স্টার্টিং লাইন আপ কীভাবে হতে পারে। তো ইস্টবেঙ্গলের প্রবাবল স্টার্টিং লাইন আপ তোমরা যদি জানতে চাও সবার প্রথমে বলবো আগের ম্যাচের কিন্তু প্রায় সেম প্রবাবল স্টার্টিং লাইন আপই কিন্তু রাখতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, যদি সেক্ষেত্রে কোনো বড়সড় অঘটন না হয়, এবং পিলকিংটনকে হয়তো শুরুতে রাখা যেতে পারে ম্যাঘমার বদলে, সেটা পুরোপুরি আগামীকাল রবি ফাউলার ডিসাইড করবেন। তো আমাদের মতে প্রবাবল স্টার্টিং লাইন আপ সেটা হচ্ছে দেবজিৎ মজুমদার, স্কট নেভিল, রানা ঘরামি, ড্যানি ফক্স, রফিক, মিলন সিং, স্টেইনম্যান, তারপর নারায়ণ দাস, ইনোবাখারে, ম্যাঘমা, হরমনপ্রীত সিং। তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো, আমি নারায়ণ দাসকে রাখবো না,
এবং অবশ্যই আমি বিশেষ করে মিলন সিংকে রাখবো না, মিলন সিংয়ের বদলে অজয় ছেত্রীকে রাখবো এবং নারায়ণ দাসের বদলে বিকাশ জারুকে রাখবো। কিন্তু আমি তোমাদেরকে প্রবাবল যেটা রবি ফলার রাখতে পারেন সেটাই বললাম। আমি আবার বলছি, নারায়ণ দাস, মিলন সিং এই দুজন প্লেয়ারকে রাখবো না এবং রানা ঘরামিকেও রাখবো না, কারণ ফরমেশন আমি 4-1-4-1-এ চেঞ্জ করে নেব। কিন্তু রবি ফলার কেমন রাখতে পারেন সেটাই কিন্তু তোমাদেরকে জানালাম। ঠিক আছে, এবার আমি বলবো যে কি প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর। চেন্নাইন এফসির জন্য তোমাদেরকে আগেই বললাম ইসমাইল গঞ্জালভেজ ভালো স্ট্রাইকার, পোটেন্ট স্ট্রাইকার। রিসেন্ট ম্যাচে কিন্তু ইসমার গোল রয়েছে এবং তোমরা দেখতে পেয়েছো, তাই ইসমা নিঃসন্দেহে কিন্তু খুব পোটেন্ট প্লেয়ার হতে চলেছে চেন্নাইন এফসির এগেনস্টে। এবং ইন্ডিয়ান হিসেবে কিন্তু অনিরুদ্ধ থাপা, এই অনিরুদ্ধ থাপা এবং ইসমা কিন্তু নিঃসন্দেহে চেন্নাইন এফসির মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার নিঃসন্দেহে বলা যেতেই পারে। এবং ইস্টবেঙ্গলের যদি তোমরা কোনো প্লেয়ার্স হিসেবে দেখতে চাও তাহলে আমি একটা নামই বলবো, তোমরা আশা করি বুঝে যাবে, সেটা হচ্ছে ব্রাইটন ওবাকারে। ব্রাইটন ওবাকারে এসে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু পুরোপুরি ঘুরে গেছে, যেমন ব্রুনো ফার্নান্ডেজ এসে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্স বদলে দিয়েছে। তো ব্রাইটন ওবাকারে নিঃসন্দেহে কিন্তু ভালো প্লেয়ার এবং ঠিক তেমনই কিন্তু তার সঙ্গে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের মধ্যে ম্যাটি স্টেইনম্যানও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রত্যেকটা বিদেশি প্লেয়ারই কিন্তু চেষ্টা করছে যাতে কিছুভাবে কন্ট্রিবিউট করা যায়। তো সেই দিক দিয়ে আমি বলবো ব্রাইট এবং ম্যাটি স্টেইনম্যান এরা দুজন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তারা কিন্তু চেষ্টা করবে যে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। তো এটাই দেখার ব্যাপার যে আগামীকাল 4-1-4-1 ফরমেশনে খেলে কিনা, কারণ তোমরা যদি দেখো তাহলে আমি বলবো যে রাজু গায়কোয়াডের ইঞ্জুরি হয়ে গেছে, তো সেই কারণে রাজু গায়কোয়াড ফিরবে কিনা সেটাও একটা প্রবলেম হতে পারে। তো রবি ফওলারের কাছে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে তাকে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করা হয়। তো সেখানে কিন্তু তিনি বলেছেন যে অনেক কিছু স্টেটমেন্ট দিয়েছেন, সেগুলো তো তোমাদেরকে ভিডিওর পরেই শোনাবো, কিন্তু তার আগে তোমাদেরকে কিছু কিছু কথা বলে নেবো যেগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো রবি ফওলারের প্রথম মেন ইম্পর্টেন্ট মানে স্টেটমেন্ট সেটা হচ্ছে দেয়ার ইজ এ লটস অফ পয়েন্টস টু প্লে ফর, উই উইল প্লে আনটিল ইটস ম্যাথামেটিক্যালি ওভার অর ইম্পসিবল টু রিচ টপ 4। মানে টপ 4-এ যাওয়ার আগে পর্যন্ত ম্যাথামেটিক্যালি বা গণিতের আকারে যদি দেখা যায় যে অসম্ভব, তখনই কিন্তু তারা থামবেন, তার আগে পর্যন্ত তারা লড়াই করবেন, এটাই কিন্তু তিনি বলেছেন। এবং এছাড়াও তিনি বলেছেন যে যেহেতু টপ 4 এবং রবি ফওলারের টিমের মধ্যে ডিফারেন্স মাত্র 5 পয়েন্টের, তাই এখনও অনেক খেলা বাকি রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু টেবিল চেঞ্জ হতে পারে, তাই তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ারই চেষ্টা করবে এবং মূল্যবান পয়েন্টগুলো তুলে আনার চেষ্টা করবে। এবং ব্রাইট এবং ম্যাটি স্টেইনম্যানের বিগত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে পারফরমেন্সটা একটু বিলোপার থাকায় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে হ্যাঁ, ব্রাইটন ওবাকারের একটা সিচুয়েশান হতে পারত, কিন্তু সেই দিক দিয়ে যদি দেখা যায় তিনি বলেছেন যে হ্যাঁ, আগের দিন ওদের অফ ডে ছিল এবং কেরালা ব্লাস্টার্সও ভালো খেলেছিল, ওই জন্য খেলতে পারেনি, কিন্তু তারা টপ প্লেয়ার, নিঃসন্দেহে কামব্যাক করবে। এবং এটাও তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে ব্রাইট এবং ম্যাটি স্টেইনম্যান কিন্তু ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্স ইন আইএসএল, মানে আইএসএল এর বিদেশিদের মধ্যে টপ প্লেয়ার হিসেবেই কিন্তু ব্রাইট আর স্টেইনম্যানকে রেখেছেন রবি ফওলার। তো আর ডিফেন্স নিয়ে তখন যাকে জিজ্ঞেস করা হয় যে ডিফেন্স নিয়ে তিনি কি চিন্তিত, তিনি বলেছেন না, কারণ যখন ইস্টবেঙ্গল গোল করছিল না তখন সবাই বলছিল যে অ্যাটাকের প্রবলেম, এখন ইস্টবেঙ্গল ডিফেন্সে গোল কনসিড করছে বলে সবাই বলছে ডিফেন্সের প্রবলেম, তাই তিনি কিন্তু নিজের প্লেয়ার্সদেরই অ্যাজ ইউজুয়াল ব্যাক করেছেন। আর আরও একটা পজিটিভ জিনিস, সেটা অবশ্যই আনবিটেন মোমেন্টামকে নিয়ে বলেছেন, সেটা হচ্ছে টানা 6 ম্যাচে ইস্টবেঙ্গল হারেনি, লাস্ট 6 ম্যাচে মোস্ট প্রবাবলি 10 পয়েন্ট রয়েছে, তো সেই কারণে তিনি খুব কনফিডেন্ট রয়েছেন, প্লেয়ার্সরাও কনফিডেন্ট রয়েছে যে পরের ম্যাচে কিন্তু তারা 3 পয়েন্টের জন্য ঝাঁপাতে পারবে। তো সেই দিক দিয়ে যদি এখন দেখা যায় তাহলে আমি এটাই বলবো যে আনবিটেন মোমেন্টামটা তো হয়ে গেল, এবার তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আগামী ম্যাচে রাজু গাইকোয়াড কি খেলতে পারে, তখন তিনি কিন্তু একটা ভালো না একটা মানে একটু অন্যরকম স্টেটমেন্ট দিয়েছেন। তো সেই স্টেটমেন্টটা তোমাদেরকে একবার পড়ে দিই, ঠিক আছে? তো সেখানে তিনি বলেছেন যে আই ডোন্ট কাম হেয়ার টু অ্যান্সার অর ইজি অপোনেন্টস প্রবলেমস। মানে আবার ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ব্রাইট তো না, রাজু গায়কোয়াড আগামীকাল খেলবে কিনা সেটা তিনি অপোজিশনদের জন্য ইজি করে দেবেন না, তিনি কালকে দেখবেন, তারপর তিনি তার প্রবাবল স্টার্টিং লাইনআপ বলবেন। তার মানে তিনি বলেছেন আই অ্যাম নট হেয়ার টু টেল who will play or who not. He obviously missed the last game due to a very last minute injury, so we need to see what happens, as I am not here to make things easy for the opposition. তো এই স্টেটমেন্টটাই কিন্তু আমরা রবি ফওলারের থেকে পেয়েছি,
তো এখন চেন্নাইন এফসির এগেনস্টে মানে চেন্নাইন এফসির পারফরমেন্সকেও তিনি কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন ইটস এ বিগ লস ফর চেন্নাইন এফসি টু নট হ্যাভ রাফায়েল ক্রিভিলারো, বাট ইটস এ গেইন ফর আদার প্লেয়ার্স টু কাম আপ অ্যান্ড প্রুভ দেয়ার গেম, সো দে উইল বি ইকুয়ালি থ্রেটনিং। তো মানে রাফায়েল ক্রিভিলারো না থাকলেও তাদের প্লেয়ার্স অন্যান্য যে সমস্ত বিদেশি প্লেয়ারগুলো রয়েছে তাদের নিঃসন্দেহে কিন্তু তাদের এবিলিটিটা যদি প্রুভ করতে পারে তাহলে কিন্তু নিঃসন্দেহে তারা কিন্তু একটা থ্রেটনিং টিম হয়ে যাবে বা বিপজ্জনক টিম হয়ে দাঁড়াতে পারে। তো সেটাই কিন্তু তিনি বলেছেন। তো এই স্টেটমেন্টগুলো একদম তোমরা রবি ফলারের মুখ থেকে শুনে নাও এবং তোমাদের মন্তব্যগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাও। তো ভিডিওটা এখনকার মতো তাহলে আপাতত তোমরা রবি ফলারের ভিডিওটা দেখে নাও এবং তারপরেই কিন্তু আমরা ভিডিওটাকে শেষ করব। From the Times of India, Chennai. How are you plotting this run of games, and what according to you is the cutoff points to make the last four, bearing in mind Eastbengal will have to win most of their remaining 9 matches? Well, I think quite simply the cut-off point is when it's mathematically impossible to get there. We're on an unbeaten run at the minute, so there's plenty of positives that we know that. Of course, we want wins and we need to get wins. But there's 5 points between ourselves and I think it's 5 points between ourselves and the teams who are in third and fourth place. So there's lots of points to play for. And look, other teams have got points to play for. So yeah, we'll continue plodding along. We'll continue to try and get the points. And look, until it's mathematically impossible, we'll have that belief that we can still go and do what we need to do. But it is what it is in football. We know we need results. That's the simple thing about it. So until it's impossible, we'll go out into every game with a belief that we can still do it. Now the second one is from goal.com. How are you planning to deal with the fixture congestion, considering Matty Steinman and Bright Enobakhare struggled in the last game? Well, look, what we'll say, Bright and Matty have been excellent since they come to this club. Matty's more or less play every game, Bright's more or less play every game. And of course, when they're on top of the game, there's not many better players in the ISL. But what I will say about the last game is, Kerala did make it really hard. And that, for me, showed us a massive amount of respect. Teams are sitting off us and wanting to, 2 banks of 4 and make it difficult for us. And that's the respect that teams have for those players. And it's up to those players now to try and live with that. They have set standards. And when you don't get to the standards that they've set maybe in the games in the past, people will ask questions, and I understand that. But look, there's certainly no problem with them. They might not have had the best game, but look, let's be honest, both of them are still quality players. But look, let's talk about the respect that the opposition showed us in trying to stop them, as opposed to them having bad games, because the credit to the opposition who did the job. As for congestion, look, we are a team who have probably been on the unfortunate end of playing many games, lots more in succession than many teams. We're just on the back of 3 games in 6 days, and now we've got another 3 games in 7 days. So look, it's not ideal, but maybe we're a momentum team who probably needs these games. Maybe if we have a little bit of a rest, it might sort of be to our disadvantage. So look, we'll try and embrace it. We'll try and embrace the congestion, and we'll try and play to get the points in every game, as we always do. Gava, the next one is from the Wall website. Is the defence still a concern, and is it something you are worried about? Massive concern. Again, look, these questions, I don't know what is the point behind them. Our defence has been good. I think we were maybe a little bit lackadaisical early on in the year. Then people were asking questions on the forwards. All of a sudden we score goals, and then it's the defence, and we don't score goals. It's the forwards. So look, we're a big club. People wanna ask silly questions. Then I suppose it's my job to give them silly answers. It's not a problem. We play with what we've got. We want to try and keep clean sheets. Sometimes give the opposition a bit of credit. Are these questions getting asked to every single manager? Probably there's only maybe 1 or 2 teams in this league who haven't conceded goals. The amount of goals. So I think
if it's a valid question going out to every sort of manager within this ISL, then that I do apologise. I'm not sure it is though. For the next one is from ABP Anando. How is the morale within the team after last gasp equalizer earned SC Eastbengal a point against Kerala Blasters? I think the morale in this squad and this team is absolutely fantastic. We've we're 6 unbeaten, and okay, look, we are where we are in the league. But look, for us it was taking little baby steps to get where we believe and really where we believe we should be and want to be. So look, we've got to keep going. We've got to keep doing what we need to do. And the important thing is, look, let's not lose games. So that's what we're trying to do, not lose games. And obviously the next objective is to try and win games and climb up that table. But certainly the morale and the team spirit and the team ethics that we have, I think, are exceptional. I think we as a team put loads on social medias about what this place means to a lot of people, what it means to all the lads, and the fact is that we're all so close knit. Despite being in isolation, if you like, within the walls of the hotel, no lads have sort of fell out with each other, no staff have fell out with each other. So I think the morale that we have is brilliant. I'd struggle to believe any team is like that within this ISL, because I think we've got that boxed off. For the final 2 questions, this is from Ananda Bazar Patrika. Will Raju Gaikwad be available for selection against Chennaiyin FC? Again, I think we find these questions, and we've got a squad, and we have a squad of players, and we'll try and use the players we've got. Again, I don't need to say this because I'm not interested in doing managers' works for them. They'll have to work and progress how they want to play against us. So look, I'm not here to tell who's playing and who's not playing. He obviously missed the last game, with a very, very last minute injury. So we'll see what happens. But again, I'm not here to make other managers' jobs easy. The final one is also from Ananda Bazar Patrika. Rafael Crivellaro has been one of Chennai's main players. Is it an advantage that he won't be playing against us? Look, the advantage is he's certainly for us, he's an excellent player, and when you've got teams playing with excellent players, then obviously that puts you at a bit of a disadvantage. But what it does, it opens the door and gives other players an opportunity to come in and showcase what they've got and showcase the manager, why they should have been playing anyway. So of course he's a big loss, but it's a window for another player to come in and impress. So look, regardless of who comes in, regardless of who plays, look, we'll treat the team, and we'll treat every player the same as what we do, every single game. We'll give them the utmost respect. We'll go out there and we'll play the way we can, and hopefully we'll keep whoever comes in his place quiet, and that's our job. So of course he's a big loss for them, but other players can come in and do a good job as well.